ওই কথা ওরা বলবে না। আমরা কি বলবো, যে যেমন পানি বন্ধ হয়েছে বিদ্যুৎ বন্ধ হয়ে যাক, একদিকে পানি নাক দিয়ে ওদের মারবো, চাষাবাদ হবে না, উল্টে ওদের অন্ধকারে রাখবো। এই পানি বন্ধর গল্প কিন্তু 2019 সালে হয়েছিল। 2019 সালে যখন আমাদের সেনাগুলোকে শহীদ করেছিল, তখন আমার দেশের পক্ষ থেকে বলা হয়েছিল পানি বন্ধ করে দিলাম। কিন্তু এর মধ্যখানে কবে যে পানি চালিয়ে দিল পাকিস্তানের বিরিয়ানির লোভে আমার দেশের প্রধানমন্ত্রী, সেটা কেউ জানে না ভাই। হয়তো বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে, তো বিনা দাওয়াতে বিরিয়ানি খেতে চলে গিয়েছিল, খেয়াল আছে তো 56 ইঞ্চি। হঠাৎ একবার দেখি বিরিয়ানি খেতে হাজির পাকিস্তানে, আবার হয়তো বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে। বন্ধুগণ, চোখ কান খুলে চলতে হবে। কাকে কান নিয়ে চলে যাচ্ছে বলছে, শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, ভালো কথা, আমি না বলবো না। তোমার যদি হিন্দু হিন্দু ভাই ভাই বলে তুমি যদি একটা হিন্দু ভাইয়ের উপকার করতে পারো, আমি বলবো করবো, ঠিক আছে। কিন্তু ভাই আমি একটু মনে পড়ে যাচ্ছে, আমি ভুলে যাচ্ছি না, আপনারাও ভুলবেন না, আমি অনুরোধ করছি। সোদপুরের তিলোত্তমাটা ধর্মীয় পরিচয় কি বলুন একটু? যে ডক্টর ম্যাম যাকে ধর্ষণ খুন করে ধর্ষণ করালো হলো, ওর ধর্মীয় পরিচয় কি? মুসলমান তো নয় নিশ্চিত ভাবে। সে এখনো বিচার পায়নি কেন? হ্যাঁ আমি বলছি এখনো বিচার পায়নি। আমার কলটা রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে। আমি ভুল বললে মমতা ব্যানার্জি আমাকে ছাড়বেন না, বিজেপির বিরুদ্ধে বললেও মমতা ব্যানার্জি আমাকে ধরবে। অত বলতে বলতে বিজেপির বিরুদ্ধে দুটো ভুল বলে ফেলেছি, মমতা ব্যানার্জি বলবে ওকে ছাড়বি না। যাক, তিলোত্তমা ধর্মীয় পরিচয় কি? হিন্দু। তাকে এখনো বিচারের ব্যবস্থা করতে পেরেছে? বিচার যাতে হয়ে যায় তার জন্য কোন সংস্থার হাতে দায়িত্ব ছিল? কোর্ট দায়িত্ব দিয়েছিল সিবিআই এর হাতে। সিবিআই কি তদন্ত ঠিক করে করেছে? ওরা ডিম করেছে। কলকাতা পুলিশ যে তদন্তটা করেছে সেটাই সিবিআই কোর্টকে দিয়ে দিয়েছে। সিবিআই বলছে যে ওই করিডোরটাই যেখানে তিলোত্তমাকে খুন করেছিল, ওখানে ওই সময়ের মধ্যে আপনার 54-55 জন যাতায়াত করেছে। এবার বলুন ওই 54-55 জন কারা? খুঁজতে হবে তো, খুঁজে বার হবে তো ওখানে কি করতে গিয়েছিল। যেমন সেই সময় কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল বলেছিল একজন শার্ট কি লাল শার্ট পরে এসেছিল, ওনাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, ওই জন্য ওকে ডাকা হয়েছিল। পরে দেখা গেল কি ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট উনি নয়। ওই যে 54-55 জন কে ছিল, সিবিআই খুঁজে পাচ্ছে না তাদেরকে। হতে পারে দিল্লি থেকে আসছে, সে চিনতে নাও, কিন্তু চিনার পদ্ধতি তো আছে ভাই। চিনার পদ্ধতি নয় কি পদ্ধতি? সোশ্যাল মিডিয়া আপলোড করুক, সিবিআই এর ফেসবুক পেজ, টুইটার পেজ, বিভিন্ন যে পেজ আছে তাতে আপলোড করে দিক, বিভিন্ন মিডিয়াকে দিয়ে দিক, মেইনস্ট্রিম মিডিয়াকে দিক, সোশ্যাল মিডিয়াতে দিক, প্রিন্ট মিডিয়াতে দিক, ইলেকট্রনিক্স মিডিয়াতে দিক, তাহলেই তো বোঝা যাবে এই 54-55 জন কারা আছে। এর নাম ঠিকানা যদি আপনারা খুঁজে পান, সিবিআই এর অফিসে আপনারা দিয়ে যান। তাহলে আপনার এলাকায় যদি ওই 55 জনের মধ্যে কেউ একজন ঢুকে থাকে, চিনতে পারবেন তো ভাই, ছবিগুলো যখন ছাড়বে নেটে, তাহলে কি হবে? তাহলে আমরা জানতে পারবো অমুকের ছেলে তো অমুক, আচ্ছা ওর বাবার নাম অমুক, কি ওর বাপের নাম অমুক, এই নামটা তো সিবিআই কে দেবো। সেইটাও করেছে কি? হিন্দু হিন্দু ভাই ভাই বলছো ভোটের জন্য, আরে হিন্দুর যখন দরকার পড়বে, অসুবিধায় পড়বে, তোমার মুখে তখন কথা সরে না। হ্যাঁ হিন্দু হিন্দু ভাই ভাই, ওদের কাছে কোন হিন্দু কোন মুসলমান জানেন? যাদের টাকা আছে, যাদের টাকা আছে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, ওদের কাছে ভাই ভাই। আর আমরা যারা দীর্ঘকাল একসাথে বসবাস করে আসছি, আমার বিপদে আপনি ঝাঁপিয়ে পড়েছেন, আপনার বিপদে আমি ঝাঁপিয়ে পড়েছি, এই রাজনৈতিক কারবারিরা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আপনাকে আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে প্রশ্ন তুলতে হবে যে আমাদের হাওড়া জেলার মানুষ, এই সাকরাইলের মানুষ কেন উন্নত মানের একটা চিকিৎসা পরিষেবা পাচ্ছে না? এর আওয়াজ তুলতে হবে। এই আওয়াজটা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে তুলতে হবে। এখানে 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 এই মাসিলা প্রাথমিক ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয় আছে, সরকারি না বেসরকারি? সরকারি বিদ্যালয় আছে, খোঁজ নিয়ে দেখো। আমাকে তো বিশ্বাস করুন এই বিষয়ে কেউ বলেনি, খোঁজ নিয়ে দেখো 1920 সালে তৈরি, কত পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান, 100 বছরের হয়ে গেছে, 105 বছরের প্রতিষ্ঠান। খোঁজ নিয়ে দেখুন, যদি 500 ছাত্র ছাত্রী থাকে, 5টা টিচার নাই। ভুল বলছি না কি গো? এলাকার কারা আছে? এইটার জন্য আওয়াজ তুলতে হবে, হিন্দু মুসলমান নির্বিশেষে আওয়াজ তুলতে হবে যে আমাদের এলাকায় প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ দিতে হবে। এই আওয়াজটা হিন্দু মুসলমান কাঁধে কাঁধে মিলিয়ে তুলতে হবে। আমাদের যে পুলিশ বন্ধুরা আজকে ডিউটি করছে, কতক্ষণ ডিউটি করে জানেন তারা? সরকারি কর্মচারীদের 8 ঘন্টা ডিউটি তো নাকি, 16 ঘন্টার কম করে ডিউটি করে ফেলছে। কারণ
1.5 থেকে 2 লক্ষ শূন্য পদ আছে পুলিশের। আমাদের আওয়াজ তুলতে হবে। কই শুভেন্দু বাবু তো চিৎকার করছে না। পুলিশও তো 97% হিন্দু ভাই, 3% হয়তো মুসলমান আছে, খুব বেশি হলে বলছি আমি। তাহলে 97% হিন্দু ভাইয়ের জন্য কথা বলছে না কেন? যে ওরা 16 ঘন্টা কেন ডিউটি দেবে? যে 2-2.5 লক্ষ শূন্য পদ আছে অবিলম্বে পূরণ করা হোক, তাহলে আমার এই বাকি পুলিশ ভাইগুলো একটু রিলিফ পাবে ডিউটি থেকে। এই আওয়াজ তুলছে না, শুধু ভোটের জন্য পাড়ায় পাড়াতে এসে গুঁতো দিয়ে উঠছে কি হিন্দু হিন্দু ভাই ভাই। এর আগে যেটা বললেন আমাদের কি বলে বিশ্বজিৎ দা, আমি শুধু একটু অ্যাড করে দিচ্ছি, দম থাকলে বলুক না ওনার যে নাকি কোথায় কি আছে বলছে, ট্রলার আছে, বাস আছে, পাম্প আছে, সামনে লিখে দিক পাম্পের সামনে হিন্দু ছাড়া পেট্রোল বিক্রি নাই, হিন্দু ছাড়া বাসে ওঠার অনুমতি নাই, লিখে দিক। তা লিখবে ব্যবসার জায়গায় তখন বলছে সব আমার ভাই, আর অন্য ভাইকে তুমি তোমার ব্যবসার জন্য ভাই ভাই বলছো, সব আমার ভাই, আর অন্য ভাইয়ের বিপদে যদি অন্য ধর্মের মানুষ দাঁড়ায় তখন বলছে আলাদা হয়ে যাও। এটা রাজনৈতিক কারবারিরা, এদের হাত থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। যদি আপনি আমি না বাঁচতে পারি, এদের হাত থেকে যদি না আপনি আমি রেহাই পাই, আপনি যদি ভাবেন আমি হিন্দু আমি বেঁচে যাব, উত্তরপ্রদেশে চলে যান। এই কদিন আগে আমি এর কথা বলছি, অন্ধ্রপ্রদেশ সম্ভবত, আমার এটা মনে পড়ছে না, একজন দলিত হওয়ার অপরাধে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, 4th সেমিস্টার চলছে, তাকে শুধু পিছড়ে বর্গের হিন্দু হওয়ার জন্য মারধর করে তাকে আবার তার পিচ্ছাপ খাওয়াতে বাধ্য করেছে। বুঝতে পেরেছেন? তাকে তার পিচ্ছাপ খেতে বাধ্য করেছে। আপনি ভাবছেন আমি হিন্দু, শুভেন্দু বাবুকে বাঁচিয়ে নেবে? এই শুভেন্দুরাই আগে আপনাকে শোষণ করবে। এখন শুভেন্দুরা যেভাবে মুসলমানদেরকে টার্গেট করছে, কালকে আদিবাসী দলিতদেরকে টার্গেট করবে। তাই অনুরোধ করছি হিন্দু মুসলিমের এই চক্করে পড়বেন না। প্রশ্ন তুলুন আপনারা যে আমরা হাওড়া জেলার মানুষ, ট্রিটমেন্ট নিতে গেলে কোথায় যেতে হচ্ছে ভাই আপনাদেরকে বলুন? মেডিকেলে যেতে হচ্ছে, যার একটু টাকা আছে, এই বড় একটা হসপিটাল আছে এই মুক্তাতে, সেখানে চলে যাচ্ছেন বেসরকারি হসপিটালে। কেন আপনারা যাবেন? আপনি অসুস্থ হয়েছেন, সুস্থ করার দায়িত্ব কার? রাষ্ট্রের। সেটা পাচ্ছেন কি আপনারা? আপনাদের আজকে সুস্থতা হতে গেলে টাকা খরচ করতে হচ্ছে। আপনি পড়াশোনা করবেন, পড়ানোর দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, সেটা কি পারছেন? আপনি টাকা দিয়ে সার্টিফিকেট নিতে হচ্ছে। এইগুলো বন্ধ হওয়া দরকার। এগুলো তখনই বন্ধ হবে রাম রহিম যখন একসাথে চিৎকার করবে। আর না হলে রামেরও সমস্যা হচ্ছে, রহিমেরও সমস্যা হচ্ছে। দুজন কি করছে? একদিকে শুভেন্দু অধিকারী মজিয়ে রেখে দিয়েছে, আর অন্যদিকে ওই শুভেন্দু অধিকারীর ভয় দেখিয়ে মমতা দিদি আপনাকে ভয় কোলে তুলে রেখে দিয়েছে, ফলে এই দুরবস্থা হচ্ছে। আচ্ছা আপনারা বলুন যে আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি? এই যে আপনারা হাওড়া জেলার মানুষ, এই নবান্নটা তৈরি হয়েছিল কেন জানেন? কেন হয়েছিল? কেন আপনারা জানেন কি? আপনাদের জন্য। এটা পাইলট প্রজেক্ট হিসাবে তৈরি হয়েছিল। এই প্রজেক্ট যদি সাকসেস হতো, এই ধরনের অনেক প্রজেক্ট তৈরি হতো। মমতা ব্যানার্জি এসে এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হিসাবে করছেন, ব্যবহার করছেন। এর পরিবর্তে আপনাদের জন্য একটা অফার করেছিল উনি, 400 কোটি টাকা দিয়ে লুঙ্গি স্টেশন আছে জানেন, ওখানে একটা করে দেবে বলেছিল। ভালো কথা। তো 400 কোটি টাকায় 4টি ঈদ গেতেছে এখন ওখানে লুঙ্গি স্টেশনের ওখানে, যেটা এর পরিবর্তে করে দেবে বলে। তাহলে দিনের পর দিন আপনার ক্ষতি করে যাচ্ছে, আর ভোট আসলে কি বলছে, ওই দা ও এসে যাচ্ছে তোকে মেরে দেবে। মরতে আর কি বাকি আছেন বলুন তো? মরতে আর কি বাকি আছেন? যারা এখানে আছেন, যারা উস্তাগার ছিলেন, এর মধ্যে অনেকে আছে, একটা সময় ছিল এক একটা উস্তাগার 20 জন 25 জনকে কাজ করাতো, সে আজকে টোটো চালাচ্ছে। ভুল বলছি আমি? ঘুগনির দোকান করেছে, একটা বিরিয়ানির দোকান করে ফেলেছে। ভুল বলছি নাকি? তাহলে মরতে আর কি বাকি আছেন? এইভাবে ভুল বুঝিয়ে 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 দোতকে মারছে আপনাদেরকে। তাই উঠুন, জাগ্রত হন, আপনার অধিকারের জন্য আওয়াজ তুলুন। যে আগামী দিনে সরকার পরিবর্তন করলে ওই নবান্নটা ওই আমার গার্মেন্টস শিল্পের জন্য আবার আমরা খুলে দেব, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যেটা আছে, রাইটার্স বিল্ডিং, সেটাকে আমরা চালাবো। এগিয়ে আসতে হবে তো আপনাকে। আমি যতই চিৎকার করি না কেন, আপনার মূল্যবান ভোটেই নবান্নতে আপনি উঠতে পারবেন কি পারবেন না? মনে হয় মমতা ব্যানার্জি আপনাদের ভালো চেয়েছে। 14 তলায় উঠে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, অত উঁচুতে উঠার দরকার নেই, ফুটপাতেই তোমরা বসে থাকো ভাই। বুঝতে পারছেন তো? আপনাদের ভালো চেয়েছে। একটুখানি আপনার চোখ কান খুলে চলুন। বিজেপি আসলে
এই করে ফেলবে, বিজেপির হাত থেকে বাঁচার জন্য আপনাদের ভোট দিতে বলেছে, আপনারা দিয়েছেন। তাহলে বিজেপির নেতারা যখন ভুলভাল বকে যাচ্ছে, মামলা করার দায়িত্ব আপনার আমার না মমতা ব্যানার্জির? বলেন ভাই, বলেন। বিজেপির হাত থেকে বাঁচার জন্য ভোট দিয়েছেন তো, না কেন ভোটটা দেবেন? ইমাম ভাতা দিচ্ছে বলে? বলেন, ইমাম ভাতা দিচ্ছে বলে ভোটটা দেবেন কি? এমন কোন প্রজেক্ট বলুন যে প্রজেক্টের জন্য ভোটটা মমতা ব্যানার্জিকে দেবো? কিছু নাই, শুধুমাত্র বিজেপির হাত থেকে বাঁচার জন্য। তাহলে বিজেপি হাত থেকে বাঁচার জন্য ভোটটা দিলেন। এখন বিজেপি নেতারা যেভাবে আনাপ শনাপ কথাবার্তা বলে বেড়াচ্ছে, এটাকে এই মুখে লাগাম দেওয়ার দায়িত্ব কার? নওশাদ সিদ্দিকীর? লাগাম দেওয়ার দায়িত্ব তো মমতা ব্যানার্জি, তার পুলিশের। মামলা করছেন, মামলা করা তো দূরের কথা, আমরাও কটা মামলা করেছি যারা ভুলভাল বকছে তাদের বিরুদ্ধে। 1000 মামলা হলো শুনলেন কদিন আগে একটা সাংবাদিকের বিরুদ্ধে। আমি দায়িত্ব নিয়ে বলছি, খোঁজ নিয়ে দেখুন 1000 অভিযোগ তো দায়ের হয়েছে, কটা থানা এফআইআর দিয়েছে? হচ্ছে একটা সাংবাদিক যে আমাদের সম্প্রীতি, আমাদের ঐক্য, হিন্দু মুসলমানের মধ্যে যে সৌহার্দ্যের পরিবেশ, সেটাকে নষ্ট করার জন্য বাজে বক্তব্য দিয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যেটা পুলিশের নেওয়া দরকার, যেটা মমতা ব্যানার্জির নেওয়া দরকার, সে নেয়নি। তার পরিবর্তে যখন আমরা অভিযোগ করছি, অভিযোগ তো নিয়েছে কিন্তু এফআইআর কপি দিয়েছে। তার মানে কি? তুমি বেশি করে বলতে থাকো, মুসলমানদের ভয় পাও, মুসলমানরা যত ভয় পাবে তৃণমূলের তত লাভ। এটা আমাদের ভাবতে হবে। ভাই, অন্যদিকে চলে যাচ্ছি। আমি শেষ বিষয়টা বলবো, ওয়াকফ সংশোধনী আইন কেন আমরা বিরোধিতা করছি? কেন্দ্রের বিজেপি সরকার একটার পর একটা আইন নিয়ে আসছে কর্পোরেটদেরকে, শিল্পপতিদের ভালোর জন্য। সাধারণ আমি আপনি নাগরিক, আপনার আমার ভালো এই ধরনের আইন ওরা আনছে না বা আইনে সংশোধন করছে না। আপনারা জানেন পার্লামেন্ট একটা বিল পাস করিয়েছিল, আইনও করেছিল, প্রত্যাহার করতে বাধ্য করেছে কৃষকরা। কৃষকদের স্বার্থে আঘাত লেগেছিল, ওটাও শিল্পপতি পুঁজিপতিদের হাতে এগ্রিকালচার সেক্টরটাকে তুলে দেওয়ার চেষ্টা করেছিল। সেই সময় যখন কৃষকরা প্রতিবাদ করেছিল, ও বলেছিল বোকা কৃষক, কৃষকদের ভালোর জন্যই আইন নিয়ে আসা হয়েছে আর কৃষকরাই বিরোধিতা করছে। কিন্তু কৃষকদের অনড় মনোভাব ছিল, কৃষকরা বলেছিল যতক্ষণ না প্রত্যাহার করে আমরা লড়াই করে যাব, আমরা প্রতিবাদ করে যাব। কেন্দ্রের বিজেপি সরকার হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছে কৃষকদের আন্দোলনের সামনে, ফলে প্রত্যাহার করেছে। ঠিক 2025 সালে একটা আইন নিয়ে এসেছে, বলছে মুসলিম মহিলাদের ভালোর জন্য আইনটা নিয়ে আসা হয়েছে, মুসলিম মহিলাদের যারা বিধবা তাদের ভালোর জন্য নিয়ে আসা হয়েছে, গরিব মুসলমানদের ভালোর জন্য নিয়ে আসা হয়েছে, মুসলমান সমাজের ছেলে মেয়েদের ভালোর জন্য নিয়ে আসা হয়েছে এই আইনের সংশোধনীটা। আচ্ছা, আপনারা মনে হয় মোদি মুসলমানদের ভালো চাইবে? মনে হয়? আমি তো মনে করি মোদি গরিব হিন্দুদেরও ভালো চায় না, মুসলমান তো দূরের কথা। কি বলছি বুঝতে পারছেন না? মুসলমান দূরে সরিয়ে দেয়, মোদি বা বিজেপি গরিব হিন্দুদেরই ভালো চায় না। মোদি শুধুমাত্র ভালো চায় শিল্পপতিদের, যাদের মাল আছে, টাকা আছে, তাদের ভালো হবে। তার প্রমাণ আমি দিচ্ছি। 2014 সালে গুগলে গিয়ে সার্চ করে দেখুন, আদানির পৃথিবীর যত বড় লোক আছে, রিচেস্ট পারসন যারা আছে, তার মধ্যে আদানির র্যাঙ্ক কত ছিল দেখবেন, 500-র ওপারে। আর 2024-এ দেখুন সেই আদানির র্যাঙ্ক লাপাতে 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 টপ 5 এর মধ্যে ঢুকে গেল। আদানির লাভ হলো মোদি আসার জন্য, আপনার পাড়ার শঙ্কর কাকার লাভ হয়নি, আপনার পাড়ার সরস্বতী মায়ের লাভ হয়নি। শঙ্কর কাকা, সরস্বতী মা খোঁজ নিয়ে দেখুন, যে জায়গায় ছিল তার থেকে বরঞ্চ তলনিতে চলে গেল। ঠিক 2011 সালের আগে মুসলমানদের বাঁচাতে এসেছিল, ও রহিম চাচা ফতেমা মাকে বাঁচাতে এসেছিল, আমার ফুপুকে, আমার খালাকে বাঁচাতে এসেছিল, আমার চাচাকে বাঁচাতে এসেছিল। আমরা কি দেখছি বুকে হাত দিয়ে বলুন তো? যারা এখানে ব্যবসায়ী, এখানে তো ছোটখাটো তো সবাই কাজের সাথে যুক্ত ভাই। 2011 সালের সময় আর এখন বলুন, কাজ বেশি করছেন, কামাচ্ছেন বেশি কি কম বলুন একটু? এখন বেশি শোষণ হচ্ছে, এখন কাজ বেশি করতে হচ্ছে, কামানি কম হচ্ছে।
এখন এগিয়ে যাও তো দূরের কথা, ক্রমশ পিছিয়ে যাচ্ছি। কিন্তু মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির সম্পত্তি রকেট গতিতে বেড়ে যাচ্ছে। ও হিন্দুকে বাঁচাতে এসে অমিত শাহ ছেলে জয় শাহ সম্পত্তি বাড়ছে, এই মুসলমানকে বাঁচাতে এসে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির সম্পত্তি বেরিয়ে নিচ্ছে। আর আমরা হিন্দু মুসলমান ভাবছি এইবারে হয়তো দিদি আমাকে বাঁচাবে, আর আমার হিন্দু ভাই বলছে এবারে হয়তো বিজেপি আমাকে বাঁচাবে। ঘোড়ার ডিম, এরা কেউ হিন্দুকে মুসলমানকে বাঁচাবে না, এরা এদের পরিবার পরিজনদের সম্পত্তি বাড়ানোর চেষ্টা করবে। তাই আপনাদের বলুন, একটু চোখ কান খুলে রাখতে হবে। আমি আবার ফিরে আসি, মোদি ভাই না হিন্দুর উপকার করবে না মুসলমানের উপকার করবে, শুধুমাত্র তেলা মাথায় তেলিরা দেবে। বুঝতে পারছেন? শিল্পপতিদের। তো আইন নিয়ে এসেছে, আইনের সংশোধনী নিয়ে এসেছে। কি কি সংশোধনীতে অনেক পরিবর্তন করেছে। আমরা যখন এর পরিবর্তন বিরুদ্ধে বলছি, আবার মোদিজির দলের লোকেরা কি বলছে যে এরা মুসলমানরা বুঝতে পারছে না, ওদের ভালোর জন্যই। হ্যাঁ, পৃথিবীর সব থেকে বোকা মানুষ হচ্ছে নওশাদ সিদ্দিকী। মোদিজি আমার ভালো চাইছে আর আমি বলছি না মোদি আমার খারাপ চাইছে। বলে পাগলা নিজের ভালো বুঝে, আমি আমার ভালোটা বুঝতে পারলাম না। বুঝতে পারছেন তো কি এমন কেমন ভালো চেয়েছে? একটু শুনবেন তো নাকি ভাই? কাদের এনার্জি আছে একটু হাত তুলুন তো, যারা শুনতে চান। শুনতে চাইছেন তো? আপনি হাত তুলে রাখুন না রে ভাই। শুনতে চাইছেন তো? বিপদে পড়েছেন মনে হচ্ছে একটু, না? তো এই বিপদের সময়ে যারা বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, সময়ে তাদেরকে জবাব দেবেন তো নাকি ভাই? সময়ে জবাব দিতে হবে, কারণ বিপদে তাকেই বন্ধু মনে করবো যে বিপদে আমার পাশে থাকবে। এখন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা একটু চিন্তিত, একটু বঞ্চিত। আমার পূর্বপুরুষের কবরস্থানটা থাকবে না, চলে যাবে। আমাদের ঈদগাহটা থাকবে না, চলে যাবে। আমার কবরস্থানটা থাকবে না, চলে যাবে। আমার মাদ্রাসাটা থাকবে না, চলে যাবে। আমার মসজিদটা থাকবে না, চলে যাবে। এই নিয়ে যখন চিন্তিত, তখন রাজ্যের অভিভাবিকার দায়িত্ব ছিল তিনি কনফিডেন্স নিয়ে বাংলার 3 কোটি মুসলমানের প্রতি ভরসা জোগানো যে তোমরা চিন্তা করো না, আমি তোমাদের ওই আইনি লড়াই সুপ্রিম কোর্টে লড়ছি, ওয়াকাফের বিরুদ্ধে আমি লড়াই করব। তা না বলে তিনি কি বললেন? দিল্লিতে গিয়ে আন্দোলন করে, এখানে কেউ আন্দোলন করবে না। আমি আপনাদের মাধ্যমে, এখানে আইবিডিআইবির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিতে চাই, এই 16 পেয়াবে আন্দোলন করব, এই সাকরাইলে আন্দোলন করব, হাওড়াতে আন্দোলন করব, হুগলিতে আন্দোলন করব, 24 পরগনাতে আন্দোলন করব, সারা রাজ্যের বিভিন্ন গলিতে ওয়াকফ নিয়ে আন্দোলন করব। পারলে আমাকে রুখে দেখাও। আমার আন্দোলন করা আমার সাংবিধানিক অধিকার। কেন আটকাচ্ছে বলুন তো? আন্দোলন করতে দিচ্ছে না কেন? এখানে আন্দোলন করবেন, উত্তরপ্রদেশের বিজেপি বিরোধী শক্তি ক্ষমতা পাবে, এখানে আন্দোলন করবেন। অসমে বিজেপি বিরোধী শক্তি ক্ষমতা পাবে, এখানে আন্দোলন করবেন। মহারাষ্ট্রে বিজেপি বিরোধী শক্তি ক্ষমতা পাবে, এখানে যত বড় বড় আন্দোলন হবে, দিল্লির মানুষ তত সাহস পাবে। এখানে যত বড় বড় আন্দোলন হবে, হরিয়ানার মানুষ তত সাহস পাবে। এখানে যত বড় বড় আন্দোলন হবে, মধ্যপ্রদেশের মানুষ তত সাহস পাবে। এখানে যত বড় বড় আন্দোলন হবে, সারা ভারতবর্ষের মানুষ যারা বিজেপিকে সহ্য করতে পারে না, বিজেপিকে যারা হারাতে চায়, তাদের মনে সাহস শক্তি যোগাবে। এটাই তো বিজেপির ভয় হবে না? আর এইখানে আন্দোলন কেন করতে দিচ্ছে না? এখানে আন্দোলন করলে বিজেপি দুর্বল হবে, বিজেপি দুর্বল হলে তৃণমূল তো অটোমেটিক্যালি দুর্বল হবে ভাই। তাহলে ভয়টা কাকে দিয়ে দেখাবে? ওই জন্য এখানে আন্দোলন করতে দিচ্ছে না। আমি বলে যাই আপনাদের, এখানে শুধু নয়, হ্যাঁ আন্দোলন ভাই শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করতে হবে। এই ওয়াকফটা হিন্দু মুসলমানের লড়াই নয় ভাই। এই যে কেউ মাথায় ঢুকিয়ে দেয়, মাথা থেকে পার করে দেয়। ওয়াকফ সংশোধনী আইন পার্লামেন্টে যখন পাস হয়েছে, এইটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, অনেক আলোচনা হয়েছে। যারা আলোচনায় অংশগ্রহণ করেছিলেন, যারা বিজেপিকে না দাঁড়াতে দেয়নি যুক্তির কাছে, সংখ্যা বেশি ভোটে পার করিয়ে নিয়েছে, আলাদা জিনিস। যেমন দেখবেন ভোটাই এলাকায় ভোটে হেরে যায়, কোন না কেন্দ্রে মারধর করে গুন্ডা